অন্ধকারাচ্ছন্ন অমানিসার চাদরে ঢাকা আকাশের বুকে বুক চিরে বহু কষ্টে চন্দ্রিমা উঁকি দিচ্ছে। ফকফকা চাঁদের আলোর দিকে তাকিয়ে একদৃষ্টে বসে আছে সোহাগ। রাত একটা, তার চোখে ঘুম আসছে না কোনোভাবেই। পোশাক বদলে নিয়েছে সে, চোখ বন্ধ করলেই তো সামনে ভেসে উঠছে সেই দৃশ্য, সেই কন্ট্রাক্ট পেপার। দু চোখ বন্ধ করে নিল সে, দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। মনে পড়ল ছেলেবেলার পুতুল খেলার কথা, সেও আজ কারোর হাতের পুতুল হয়ে গেল। বিয়ে নিয়ে কত শত স্বপ্ন তার, ঘর হবে, সাজানো সংসার হবে। সংসার হলো তবে কাটার সংসার, ফুলের শয্যার অফুরন্ত সুবাসে। মনচিত্ত যখন মাতাল হইতে চাইছে, মস্তিষ্ক তখন বাস্তব দেখাচ্ছে। সোহাগের মনে হচ্ছে এগুলো ফুল নয়, যেন কাঁটা। চোখ বুঝতেই হঠাৎ খট করে দরজা খোলার শব্দ হলো। সোহাগের বুকের ভেতরটা ধুপ করে উঠল। নিশ্চয় নির্ঝর, নির্ঝর এসেছে। আচ্ছা, যদি সে স্বামীর অধিকার চায়? হঠাৎ মন বলল, কিসের স্বামী? কন্ট্রাক্টের বিয়ে বিয়েই নয়। দরজা খুলে হেলতে দুলতে ভেতরে প্রবেশ করলো নির্ঝর। ঘরের আলো জ্বালতেই নির্ঝর সোহাগকে দেখা মাত্রই রাগে জ্বলে উঠল। সোহাগের কাছে এগিয়ে আসতেই সোহাগ সরে গেল, চেঁচিয়ে বলে উঠল, আপনি আমাকে ভুলেও ছোঁয়ার চেষ্টা করবেন না। ভুলে যাবেন না আমি আপনার কন্ট্রাক্ট ওয়াইফ। নির্ঝর থেমে গেল। তাচ্ছিল্যে হেসে বলল, নির্ঝর চৌধুরীর সাথে রাত কাটানোর জন্য স্ট্যান্ডার্ড লাগে। ইউজলেস। কথাটা বলে সজোরে দরজায় লাথি মেরে দরজা বন্ধ করে দিল নির্ঝর। সোহাগ কেঁপে উঠল। নির্ঝর নেশা করেছে? সোহাগের নাকে গন্ধ আসতেই গা গলিয়ে উঠল। চেঁচিয়ে, আপনি নেশা করেছেন? আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? লজ্জা করে না আপনার? আমি নেশা করব কি করব না সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। তুমি নিজে কি আমার স্ত্রী ভাবতে শুরু করেছো? হঠাৎ কিছু একটা ভেবে বলল, ওহো, বাই এনি চান্স এটা আমাদের নেক্সট প্ল্যান নয় তো? ও মাই গড, তোমার বাবা এসেছিলেন না? উনি কি এই বুদ্ধিটা দিয়েলেন? সোহাগ রাগে নির্ঝরের কলার চেপে ধরল মুহূর্তেই। আপনার কোনো অধিকার নেই আমার বাবার সম্পর্কে কথা বলার, আর একদম আমার সামনে মুখোমুখি কথা বলবেন না। ছি, আপনার মুখ থেকে স্মেল আসছে। কথাটা শোনা মাত্রই নির্ঝর বাঁকা হাসল। সোহাগের কাছে এগিয়ে ইচ্ছে করে সোহাগের কোমর জড়িয়ে ধরল সে। সোহাগ রাগে কিছু বলবে, সাথে সাথেই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। সোহাগের মাথায় একটা হাত দিয়ে টেনে সোহাগের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে আটকে নিল নির্ঝর। সাথে সাথেই সোহাগ চমকে গেল। নির্ঝর সোহাগের ঠোঁটের উপর দিয়ে ক্রমাগত চাপ দিচ্ছে। সোহাগ ছাড়ানোর চেষ্টা করছে। সে ভাবলো, যাই হোক, আগে ভাগে শুয়ে পড়া ভালো। যেই ভাবা সেই কাজ। চট করে শুয়ে পড়ল সোহাগ। একটা লম্বা শাওয়ার নিয়ে বেরোলো নির্ঝর। ঘর ভর্তি ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে দেখে বিরক্তিতে অস্থির হয়ে গেল। তার ঘর সবসময় পরিপাটি পছন্দ, সেখানে এইসব একেবারেই সহ্য হচ্ছে না যেন। সোহাগকে বিছানায় দেখে রেগে চেঁচিয়ে বলল, তুমি এখানে শুয়েছো কেন? সোহাগ সাড়া করল না, ঘুমে ভান ধরে রইল। মাথা ঘষতে ঘষতে বিড়বিড় করলো, শয়তান মেয়ে, তার জীবনটা শেষ করে দিল। মনে পড়ছে ওর বন্ধুর বলা প্রতিটা কথা। গা জ্বলে যাচ্ছে ওর। নির্ঝর চৌধুরীর ওয়াইফের দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় কি করে? আর সোহাগ তার সাথে হাত মিলিয়েছে। রাগে মাথাটা দপ করে উঠল। মুহূর্তেই সোহাগকে কোলে তুলে নিল নির্ঝর। আচমকে এমন হওয়াতে সোহাগ ধরফড়িয়ে উঠল। আপনি কি করছেন? নির্ঝর উত্তর দিল না। বড় বড় পা ফেলে বারান্দায় নিয়ে গিয়ে ধুম করে ফেলে দিল। সোহাগ আর একটু হলেই কোমরে ব্যথা পেত। বিন ব্যাগটার জন্য বেঁচে গেছে। নির্ঝর তাকিয়ে চেঁচিয়ে বলল, ভারী অসভ্য লোক তো আপনি। নির্ঝর সাথে সাথেই হাঁটু মুড়ে বসে ওর মুখে হাত চাপা দিয়ে একদম আস্তে কথা বলবে। সোহাগ করছে সমানে। নির্ঝর হাত না সরিয়ে বলল, আমি তো অসভ্য লোক, আর আমার ফ্রেন্ডের সাথে ঢলাঢলি করতে খুব ভালো লাগে, তাই না? ইডিয়েট। সোহাগ চমকে গেল। সে কোথায় ঢলাঢলি করলো? রিসেপশনে নির্ঝরের কয়েকজন ফ্রেন্ড সার্কেল এসেছিল। সোহাগকে তারা প্রত্যেক গিফট দিয়েছে, আর প্রত্যেকেই তার সাথে ছবি তুলেছে। শেষে আকাশ বলে একজন নির্ঝরের বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিতে হাত বাড়িয়ে দিয়েছিল। সৌজন্যতার খাতিরে সোহাগ তাকে ফেরায়নি। তাতে নির্ঝরের এত জ্বলনের কিছুই সে খুঁজে পেল না। সমানে করে যাচ্ছে সে। নির্ঝর হাত সরাচ্ছে না দেখে ধুম করে কামড়ে দিল। সাথে সাথে নির্ঝর হাত ঝটকা মেরে সরিয়ে নিল। সোহাগ শ্বাস নিল জোরে জোরে, তারপর বলল,
আমি হাত মেলাই, কোলে উঠে নাচি, যা খুশি করি, আপনার তাতে কি? নির্ঝরের কপালে রাগ দপদপ করছে। মুহূর্তেই সে উঠে দাঁড়িয়ে দুম করে বেরিয়ে ঘরের দরজা দিয়ে দিল। সোহাগ হা হয়ে গেল। দরজা ধাক্কা দিতে দিতে বলল, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? আমি কি সারা রাত এখানে থাকবো নাকি? আপনার ভালো হবে না বলছি। ভালোই ভালোই খুলে দিন। নির্ঝরের সারা শব্দ পাওয়া গেল না। নির্ঝর আরাম করে বিছানায় শুয়ে পড়ল। অরণ্য দরজা খুলতেই ওর ওপর ঝাঁপিয়ে পড়ল অ্যানি। সাথে সাথে অরণ্য হাতের জিনিসপত্র রেখে ওকে আদর করতে শুরু করলো। জড়িয়ে ধরে বলল, ইউ মিস মি? সরি বেবি, আই অ্যাম লেট। অ্যানির সাথে সাথেই মুখের দিকে তাকিয়ে মিউ মিউ করে উঠল। ভেতর থেকে সাথে সাথে আরও একটি মেয়ে বেরিয়ে এলো। বয়স প্রায় 16 কি 17। পরনে হাঁটু অবধি একটি ফ্রক। ওকে দেখা মাত্রই অরণ্য সৌজন্যের হাসি দিল। অ্যানির সামনে মিউ মিউ করে ওর সারা শরীর চেটে যাচ্ছে। সারাদিন কোথায় ছিল সে যেন সেই প্রশ্নই করছে। অরণ্য ওর সারা গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটি এগিয়ে এসে ইংরেজিতে বলল, তুমি চলে যাচ্ছ অরণ্যদা? অ্যানি, আমরা সবাই তোমাকে খুব মিস করব। অরণ্য ওর মন খারাপ দেখে মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে যেতেই হবে লিলি, তবে ফিরে আসবো আবার। তাকে সঙ্গে নিয়ে আর অ্যানিকে নিয়ে যাওয়া পসিবল হলে যেতাম। বাট তার বিড়ালের প্রচণ্ড ভয়, বুঝলে লিলি? শেষে যদি অ্যানির জন্য আমাকে রিজেক্ট করে দেয়, আমার কি হবে? কথাটা বলে হেসে উঠল অরণ্য। লিলিও হাসলো। অ্যানি মিউ মিউ করে উঠল। আজ রাতে ফ্লাইট অরণ্যর, তাই ব্যাগপত্র গুছাতে হবে। ভীষণ টায়ার্ড লাগছে তার। লিলি ওকে বাই জানিয়ে অ্যানিকে নিয়ে চলে গেল। লিলি ওর নিচের ফ্ল্যাটেই থাকে। মেয়েটা অ্যানিকে ভীষণ পছন্দ করে। অ্যানিকে ওর কাছে রেখে নিশ্চিন্তে থাকতে পারে অরণ্য। যতবার অফিসের কাজে বাইরে গিয়েছে অ্যানি থাকতো এখানে লিলির কাছে। অ্যানিকে কোলে নিয়ে ঘরে ঢুকে একটা পাত্রে ক্যাট ফুড ঢেলে দিল সে। সাথে অ্যানি ঝাঁপ দিয়ে চলে গেল সেখানে। সাথে সাথে অরণ্য হাসলো। নিজের ব্যাগপত্র গুছাতে হবে, তাই চলে গেল রুমে। রুমের দেয়ালে বড় বড় করে লাগানো একটি বিনুনি করা একটা দুষ্টু মেয়ের ছবি। সেদিকে তাকিয়ে বলল, আমি আসছি সোহাগিনী, এবার কিন্তু একেবারে নিজের করে আগলে নেব।